মাটিতে হাঁটু গেড়ে বসে আছে আদ্রিয়ান। সামনে তিনজন ছেলে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে, আর তার কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানের এক্স ওয়াইফ নওশি। কিন্তু নওশি ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন, যেন ওকে চেনেই না। আজ বিজনেস পার্টিতে এসে নওশিকে দেখেই চমকে যায় আদ্রিয়ান। এত বড় পার্টিতে ও কিভাবে? কিছু বলার জন্য সামনে গিয়ে নওশির হাত ধরার সাথে সাথেই একটা ছেলে আদ্রিয়ানকে ধাক্কা দেয় এবং বলে ওঠে, জিশান চৌধুরীর বোনের গায়ে হাত দেওয়ার সাহস ওই কোথা থেকে? কথাটা শোনার পরেই আদ্রিয়ান থমকে যায়। কিছুই মাথায় আসে না তার। 7 মাস আগে আদ্রিয়ান, সাগর, প্রত্যয় মিলে ঘুরতে গিয়েছিল রাঙামাটিতে, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিজেকে বিলিয়ে দিতে। প্রথম দিন গিয়েই বিশ্রাম করে সময়টাকে পার করে দেয় তারা। পরের দিন পাহাড় দেখতে বের হয়। ঘুরে বেড়ানোর সময় আদ্রিয়ান খেয়াল করে একটা বাচ্চা ছেলে পায়ে আঘাত পেয়েছে, তাই তাকে কোলে করে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কাছে নিয়ে যায়। তারপর সেখান থেকে সাগর আর প্রত্যয়কে। অবশেষে সবাই একসাথে মিলে বাচ্চাটিকে বাড়িতে রাখতে যায়। সেখানে গিয়ে সকলের আত্মীয়তায় মুগ্ধ হয় সবাই, এবং আসার সময় বিংলুর, মানে যে ছেলেটিকে বাঁচিয়েছিল, বড় বোনের বিয়ের দাওয়াত পায় আদ্রিয়ানটা। হোটেলে ফিরেই তিনজনে শুয়ে পড়ে। আজকের দিনটা বেশ ভালো মজায় কাটলো, তাই না? হ্যাঁ, তবে জানা ছিল না পাহাড়ের লোকেরা এতটা ভালো হয়। আমি তো ওদেরকে অসভ্য ভাবতাম। শালা, তোর মানুষের সাথে না মিশে কমেন্ট করার স্বভাব গেল না, তাই না? তাহলে তুই এখানে বিয়ে কর, আর আমরা এসে সবার সাথে মেশার সুযোগ পাবো। আমি আর বিয়ে? তাও নাকি এই জঙ্গলে দা আদ্রিয়ান খান এখানে বিয়ে করবে? আরে ভাবলে কি করে তোরা? কার কপালে কে আছে বলা যায় না, হয়তো পাহাড়ি কোনো মেয়ে তোর কপালে আছে। চুপ শালা। আদ্রিয়ান তার ভাগ্য নিচে লেখে। এখন ঘুমা, নয়তো এই 8 তলা বিল্ডিং থেকে তোকে ফেলে দেব। ভুলিস না, সন্ধ্যায় বেরো, অনুষ্ঠানে যেতে হবে। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে রেডি হয় 3 বন্ধু। কেউ কারোর চেয়ে কম না, মাশাআল্লাহ। এক একজন যেন নায়ককেও হার মানিয়ে যায়। এদের মধ্যে সাগর পরেছে নীল পাঞ্জাবি, জিন্স প্যান্ট, হাতে নীল ঘড়ি, আর চুলগুলো এলোমেলো। চেহারায় মায়াবী ভাবটা যেন কয়েক গুণে বেড়ে গেছে। যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়ে যাবে। প্রত্যয় পড়েছে বেগুনি রঙের পাঞ্জাবি, সাদা চুড়িদার, হাতে কালো ঘড়ি, চুলগুলো উপরের দিকে আঁচড়ানো। চেহারার একটা বিদেশি বিদেশি ভাব থাকায় তার সৌন্দর্য যেন আরও 10 গুণ বেড়ে গেছে। এদিকে আদ্রিয়ান সম্পূর্ণ কালো রঙে নিজেকে সাজিয়েছে। কালো চশমা, কালো পাঞ্জাবির সাথে কালো জিন্স, হাতে ঘড়ি, আর সেই সঙ্গে চাপ দাড়ি। সব মিলে যেন এক দেখায় নজর লেগে যাবে। বলিউডের নায়কেরাও যেন তার কাছে হার মেনে যাবে। তাড়াতাড়ি তৈরি হয়ে 3 বন্ধু বেরিয়ে পড়ে বিয়ে বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় তারা বিয়ে বাড়িতে। আসরে নামাজ পড়ি অনুষ্ঠান শুরু হয়। শহরের বাইরে ঘুরতে এসে মজাই পাচ্ছিল 3 বন্ধু। হঠাৎ করে প্রত্যয়ের চোখ যায় একটা মেয়ের উপরে। মেয়েটার সবুজ রঙের একটা পোশাক পরে আছে। তার সম্পূর্ণ সাজটা পাহাড়িদের মতো হলেও মনে হচ্ছে যেন একটা মায়াপরি নেমে এসেছে এই বনাঞ্চলে। কারণ মেয়েটির চুল যেন কালো মেঘ, চোখ দুটোতে যেন একটা নীলাভ মায়া। গায়ের রংটাও অন্যদের মতো না, বরং যে কোনো বাঙালি মেয়ের চেয়ে বেশি ফর্সা সে। দেখে মনেই হয় না পাহাড়ি অঞ্চলের মেয়ে, যেন রাজপ্রাসাদের রানী সে। তাই কৌতূহল আটকাতে না পেরে বিংলুকে ডেকে মেয়েটির ব্যাপারে জানতে চায় প্রত্যয়। জানতে পারে মেয়েটি বিংলুর বোনের বন্ধু। কথাটা শুনে প্রত্যয় চাই সাগর আর আদ্রিয়ানের কাছে। তাদেরকে সব কথা বললে সাগর বিশ্বাস করে, কিন্তু আদ্রিয়ান সবটা হেসে উড়িয়ে দেয়। বিয়ের অনুষ্ঠান হৈ হৈ করে শেষ হওয়ার পর চাঁদের আলোতে বসে পড়ে 3 বন্ধু। কারণ অনেক রাত হয়েছে, হোটেলে ফেরা সম্ভব না। কিছুক্ষণ পর বিংলু আর ওর বাবা এসে একটা পানীয় পান করতে দেয় আদ্রিয়ানদেরকে। কারণ এটা খাওয়া নাকি ওদের ওখানকার নিয়ম। তাই এক প্রকার জোর করেই আদ্রিয়ানরা এসব কিছু খায়। কিন্তু কিছুক্ষণ একসাথে পরেই তারা অনেক ঘুমের অনুভব করে। তাই তারা ঘুমোতে চায়, কিন্তু আদ্রিয়ান বুঝতে পারে না সে কোথায় ঘুমিয়েছে।
সকালবেলা। আশেপাশে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় প্রত্যয় আর সাগরের। ঘুম থেকে উঠে দেখে আদ্রিয়ানের পাশে নেই। বাইরে কি হয়েছে দেখার জন্য বাইরে যেতেই তারা দেখতে পায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান আর আগের রাতের মেয়েটা। সকলের বক্তব্য আদ্রিয়ান আর মেয়েটা রাতে একসাথেই ছিল। তারা নিজে দেখেছে। যেহেতু তারা নিজে দেখেছে তাই কোনো সাফাই দেওয়া চলবে না। তাদের একটাই কথা, বিয়ে করতে হবে। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও বোঝা যাচ্ছে তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, কিন্তু কিচ্ছু বলতে পারছে না, কারণ সে চায় না তার জন্য তার বন্ধুরা বিপদে পড়ুক। এদিকে মেয়েটিকে দেখে প্রত্যয় অনেক কষ্ট পেলেও নিজেকে শান্ত রাখে আর সাগরকে বলে আদ্রিয়ানকে শান্ত করতে, যেন সে কিছু না বলে এখানে। শেষে দুই বন্ধু মিলে আদ্রিয়ানকে বোঝানোর পর সে বিয়েতে বসে। সম্পূর্ণ অনিচ্ছায় আদ্রিয়ান বিয়ে করে মেয়েটিকে। আর ওই দিন রাতেই তারা রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঢাকায় ফিরে মেয়েটিকে নিয়ে বাসায় না গিয়ে আলাদা একটা ফ্ল্যাটে তোলে আদ্রিয়ান। বাসায় এনেই যেন অত্যাচার শুরু হয় আদ্রিয়ানের। মেয়েটাকে ছুড়ে দেয় মেঝেতে। মিস জঙ্গলি বিড়াল, তোমার পরিবারের সবাই তোমাকে বাধ্য করলো তোমাকে বিয়ে করতে, তাই বলে ভেবো না তোমার মতো জঙ্গলির সাথে আমি থাকব। ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব, তার আগে 90 দিন একসাথে থাকতে হবে, আর ডিভোর্স হতে 10 দিন, মোট 100 দিন তুমি আমার সাথে থাকবে। তারপর যে যা রাস্তায় হাঁটব। আরে ওই মিস জঙ্গলি বিড়াল, বুঝতে পারছো আমার কথা? যদি বুঝে থাকো তো এটাও বুঝে নাও যে তোমার মুখ আমি আর কখনো দেখতে চাই না। নাও জাস্ট আউট ফ্রম হিয়ার। মেয়েটা কিছু না বলে রুম থেকে বাইরে চলে গেল। আদ্রিয়ান আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে দেখে তার ফ্ল্যাটটি সুন্দর করে সাজানো। দেখে বেশ খুশি হয় সে, কিন্তু আগের দিনের কথা মনে পড়তেই তার মাথাটা গরম হয়ে যায়। জঙ্গলি বিড়াল, এই জঙ্গলি বিড়াল, কোথায় তুই? কাম হেয়ার রাইট নাও। মেয়েটির সামনে এসে মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিচ্ছু বলে না। এতে আদ্রিয়ানের মেজাজটা আরও খারাপ হয়ে যায়। ওই, তুই কি বোবা নাকি? কাল থেকে তুমি বলছি জন্য তোর কি ভাব বেড়ে গেছে নাকি? হ্যাঁ, যা খাবার নিয়ে আয়। আই ফিল রিয়েলি ভেরি হাংরি। মেয়েটা কোনো কথা না বলে খাবার নিয়ে আসে। টোস্ট, এগ ফ্রাই আর জুস। খাবার দেখে অবাক হলেও কিছু না বলে খাবার খেয়ে বেরিয়ে যায় আদ্রিয়ান। সন্ধ্যায় কয়েকটা 3 পিস কিনে চলে আসে বাড়িতে, আর দিয়েই বেরিয়ে যায়। অনেক রাতে ফিরে আসে, কিন্তু অনেক ধাক্কাধাক্কির পরও দরজা খোলে না ভিতর থেকে। পরের আগে গজগজ করতে করতে নকল চাবি দিয়ে দরজা খোলে সে। ঘরে ঢুকে দেখে লোডশেডিং হয়েছে। মোম জ্বালিয়ে কয়েক পা এগিয়ে যেতে দেখে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি বিছানায় নিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফেরে। এই মেয়ে, তুই অজ্ঞান হয়েছিলি কেন? অন্ধকারে ভয় পাস বলেছিলি কি? একটা কল দিলে কি হতো? ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম। তোর মতো জঙ্গলি বিড়াল আবার মোবাইল ব্যবহার করবে নাকি? আল্লাহ, কার পাল্লায় ফেললে তুমি? রক্ষা করো আমাকে, জঙ্গলি বিড়াল একটা। দুঃখিত, মাফ করবেন। বলেই মেয়েটি পাশের রুমে চলে গেল। এদিকে মেয়েটির কণ্ঠ শুনে অবাক হয়ে যায় আদ্রিয়ান। কি করে এত সুন্দর কারো কণ্ঠ হতে পারে? যাই হোক, বাইরে থেকে খেয়ে এসেছে তাই ঘুমিয়ে পড়ল। পরের দিন ফেরার সময় একটা মোবাইল নিয়ে এলো। আজকে থেকে এটা তুই চালাবি, পারিস তো নাকি শিখিয়ে দিতে হবে? পারবো, কিন্তু আপনি কি আপনার ভাষা আমাকে শেখাবেন? কারণ আমার ভাষা আপনি বুঝতে পারবেন না। ওরে জঙ্গলি বিড়াল রে, আসছে ভাষা শিখতে। তোর জন্য তোর অঞ্চলের ভাষায় থাক, এমনিতেও 100 দিন পর ওই জঙ্গলেই যাবি তুই। এর কয়েকদিন পর প্রত্যয় কল করে আদ্রিয়ানকে এবং বলে, কথাটা শুনে আদ্রিয়ানের মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ সে চায় না এই জঙ্গলি বিড়ালকে কেউ দেখুক। অবশেষে এক প্রকার বাধ্য হয়ে মেয়েটিকে নিয়ে রওনা হয়ে যায় পার্টিতে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি প্রত্যয়, আমার প্রাণপ্রিয় বন্ধু এবং বিজনেস পার্টনার
আদ্রিয়ানের বিয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি। গিভ দেম এ বিগ ইউথ। আর সেই সাথে আমাদের ভাবিকে বলবো যাতে আমাদেরকে একটা গান শোনায়। কথাটা শোনার সাথে সাথেই আদ্রিয়ান প্রত্যয়কে সাইডে নিয়ে যায়। ওই শালা, তুই কি বলছিস এসব? কেন, কি ভুল বলেছি? গানই তো শুনবো। ওই, তুই জানিস ওই জঙ্গলিটা পাহাড়ি এলাকার মেয়ে? আরে বাংলা বলতে পারে না, আর সে নাকি গান শোনাবে? আমার মান নষ্ট না করলে তোর কি হয় না? হ্যাঁ, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কিন্তু আর কিছু বলতে যাবে তার আগেই গানের আওয়াজ শুনতে পাই। কেউ গিটার বাজিয়ে গাইছে। পিছন ফিরে দেখে মেয়েটা। অবাক হয়ে সবাই গান শুনছে, কারণ এত সুন্দর গলা শুধুমাত্র শিল্পীরই হতে পারে। গান শেষে সবাই মেয়েটির কাছে যায়। এসব যেন সহ্য হচ্ছিল না আদ্রিয়ানের, কারণ এমনি মেয়েটিকে আজ পরীর মতো লাগছে, তার উপর এত ভালো গান। সবাই ওর দিকে যাবেই, তাই এক প্রকার জোর করেই টানতে টানতে মেয়েটিকে ঘরে নিয়ে আসে আদ্রিয়ান। তারপর মেঝেতে ফেলে দিয়ে উল্টো পাল্টা বলা শুরু করে। শালা জঙ্গলি বিড়াল একটা, হাসছে সবাইকে দেখাইতে যে তুই কত সুন্দর। শালা জঙ্গলের ভূত, আরে জীবনে কখনো দেখেছিস এমন পার্টি? লোকের কাছে নিজেকে বিলাই দিচ্ছিস, ছোট লোক কোথাকার। নিজের মতো গালি দিয়ে ঘুমিয়ে যায় আদ্রিয়ান। এত কিছুর মাঝে সে খেয়ালই করেনি মেয়েটির কপাল আর হাতের কনুই কেটে রক্ত বের হচ্ছে। তার মাঝে এমন একটা ঘরে মেয়েটিকে থাকতে দেয় যেখানে কিছুই নেই, শুধু মাটিতে চাদর পেতে শুয়ে থাকে মেয়েটি। পরের দিন সকালবেলা উঠে আদ্রিয়ান ডাকতে থাকে মেয়েটিকে, জঙ্গলি বিড়াল, ও জঙ্গলি বিড়াল, কোথায় তুই? কোনো সাড়া না পেয়ে ওর রুমের দিকে যায়। গিয়ে দেখে ঘুমিয়ে আছে সে। গায়ে হাত দিয়ে ডাকতে গিয়ে দেখে বেশ জ্বর। ভালো করে খেয়াল করে দেখল কপাল আর কনুই থেকে রক্ত ঝরছে। চোখ মুখ দেখে বোঝা যায় সারা রাত অনেক কান্না করেছে মেয়েটা। নিজের উপরেই রাগ হচ্ছে এখন আদ্রিয়ানের। কেন এমন ব্যবহার করতে গেল সে? ওই রাতের ঘটনায় তো মেয়েটার কোনো দোষ ছিল না, ধরতে গেলে ওর নিজেরই দোষ ছিল। নেশা করে নিজেকে সামলাতে পারে না, তো কি দরকার ছিল নেশা করার? বেশি কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরের দিকে যাই। দেশের বাইরে থাকা তরুণ রান্নাটা বেশ ভালোই পারে। রান্না করে এসে মেয়েটিকে ডেকে তোলে, ঔষধ খাইয়ে বাইরে যাবে। ঠিক এমন সময় মেয়েটি আদ্রিয়ানের হাত টেনে ধরে। আপনি আমাকে জঙ্গলি বিড়াল কেন বললেন? আমি কি জঙ্গলিদের মতো দেখতে? আদ্রিয়ান এবার মেয়েটির দিকে ভালো করে তাকালো। কোনো দিক দিয়েই মেয়েটি পাহাড়িদের মতো নয়, বরং সে যেন একটা মায়াপুরী। কি হলো বলছেন না কেন? আমি কি জঙ্গলিদের মতো? না মানে ইয়ে আসলে আমি তো তোমার নাম জানি না। এবার মেয়েটি বেশ শব্দ করেই হাসল। আজ থেকে 22 দিন 14 ঘন্টা 21 মিনিট একটা মেয়ের সাথে আছেন, আর তার নামটা পর্যন্ত জানেন না? আজও মানুষ আপনি। ইয়ে মানে জানি না তো কি হয়েছে, তুমিও তো বলনি। সারাদিন জঙ্গলি বেড়াল বলে ডাকলে নাম বলবো কখন? আচ্ছা বেশ, আমার নাম নওশি। বাহ, বেশ সুন্দর নাম তো, একদম প্রেমে পড়ার মতো। কিন্তু যদি একটু স্মার্ট আর পড়াশোনা জানা হতো বেশ ভালো হতো। নেভার মাইন্ড, সব কিছু শিখিয়ে নেব। আদ্রিয়ান মনে মনে কথাগুলো বলল। কি বিড়বিড় করছেন? গালি দেওয়ার হলে জোরে বলুন, মনে মনে গালি দেওয়ার কি আছে? এবার আদ্রিয়ান জোরে হেসে ওঠে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, আরে পাস, জঙ্গলি বিড়াল দেখি রাগও করে। আম্মু, কই তুমি? দেখো তোমার মেয়েকে কি কি বলছে। আচ্ছা থাক, ঢং করতে হবে না। গাল ফুলাইলে বিড়াল কেন জানি পেঁচা হয়ে যায়। আচ্ছা শোনো, আজকে একটু আসতে দেরি হবে। তোমার কি কি লাগবে বলো? মানে গয়না, কসমেটিক, কি কি লাগবে বলো তোমার? একটা চকলেট, একটা আইসক্রিম, আর একটা টেডি বিয়ার। সময় মতো বিয়ে দিলে এতদিনের বাচ্চার মা হতো, আর দেখো বাচ্চাদের মতো আবদার করছে।
এনে দিতে না পারলে নাই সই। আমি নিজে থেকে চেয়েছি, আপনি দিতে চাইলেন তাই বলছি। এতে আনতে পারবেন না বললেই হয় টাকা নেই। কিপটা খারুস কোথাকার। এই মেয়ে এতদিন চুপ ছিল, তাই একদিনে সব কথা বলছে। সারা জীবন কিভাবে সামলাবো, আল্লাহ রহম করিও তোমার এই নাদার বান্দার উপরে। অফিসের কাজ শেষ করে ফেরার সময় নওশীর কথা মতো সব কিছু নিয়ে আসে আদ্রিয়ান। সব কিছু পেয়ে নওশীর খুশি দেখে থাকে, যেন ছোট্ট একটা বাচ্চা সে। এদিকে আদ্রিয়ান নওশীর দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেন এমন কোনো দৃশ্য দেখার জন্য তার এত বছরের প্রতীক্ষা। পরের দিন নওশীর জন্য নতুন বিছানা আর নতুন জিনিস এনে দেয় আদ্রিয়ান। সেই দিনের পর আরও একটা মাস কেটে গেছে। নওশী এখন আদ্রিয়ানের সমস্ত কিছু, ভালো খারাপ সব কিছু যেন এখন নওশী। কিন্তু আদ্রিয়ান এখনো তার মনের কথা নওশীকে কেন বলতে পারেনি? কারণ কোথাও একটা সংকোচ কাজ করে তার। আজকে তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে সাগর প্রত্যয়ের সাথে আড্ডায় বসে আদ্রিয়ান। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আমাদের দি গ্রেট আদ্রিয়ান খান যে কিনা কখনো প্রেমে পড়বে না বলেছিল, সে নিজেই প্রেমে পড়েছে। ওই তুই চুপ করবি, নাকি পাবলিক প্লেসে আমি তোকে মার দেব? কেন তুই ওকে মারবি কেন? যেখানে তুই প্রেমে পড়বি না বললি, সেই তুই প্রেমে পড়লি, তাও এক জঙ্গলি বিড়ালে। সেট আপ। ও কোনো জঙ্গলি বিড়ালটা, ওর নাম নওশী, মনে থাকবে, ওর নাম নওশী। ও নৌশি, আরে চুপ না, আগে বল কিভাবে প্রপোজ করব। আমি কিছুতেই পারছি না। ওই তুই না আমার ফ্রেন্ড, এত ভাবিস কেন? নিজের বউকে তো বলবি, একটা গোলাপ হাতে নিয়ে সোজা হাঁটু গেড়ে বলবি, ও গো তোমাকে আমি বড্ড ভালোবাসি গো। ধুর শালা, পারবো না আমি, এসব হবে না আমার দ্বারা। আচ্ছা তুই এখানে থাক, আমাদের কেউ একজন তোর বউকে প্রপোজ করে আসি। তুই লাইভ অভিজ্ঞতা নেই, পরে আবার তুই করিস। ওই না, শোন, থাম থাম, আমার বউ আমি প্রপোজ করব, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা, আমরা যাচ্ছি। বাসায় গিয়ে কোথাও ভুলে গেলে কল করিস, মনে করাই দেবনি। ওখান থেকে বেরিয়ে একগুচ্ছ গোলাপ আর কিছু বেলুন নিয়ে প্রপোজ করার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দেয় আদ্রিয়ান। কিন্তু মাঝপথে একটা ট্রাক ধাক্কা দেয় আদ্রিয়ানের গাড়িকে। আদ্রিয়ান চোখ খুলে দেখতে পায় একটা হসপিটালের বেডে শুয়ে আছে সে। ডক্টর তাকে দেখে হাসি মুখে বলে ওঠে, অবশেষে জ্ঞান ফিরল আপনার। যা খেলা দেখাইলেন ভাই, পরপর 3টে অপারেশন করতে হয়েছে, 12 দিন পর আপনার জ্ঞান ফিরল। মানতে হবে আপনার স্ত্রীর ভালোবাসাকে, এক পাও নড়েনি আপনার কাছ থেকে। ভাগ্য করে বউ পেয়েছেন ভাই, এমন বউ সবাই পায় না। আজরাইল আর আপনার মাঝখানে দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। সব কথা শুনে আদ্রিয়ান নওশীর দিকে তাকালো। পাশেই সোফাতে শুয়ে আছে নওশী। দেখে বোঝা যাচ্ছে এই কয়েকদিনে কি গেছে ওর উপর দিয়ে। ফ্ল্যাশব্যাক। গাড়ি নিয়ে বেরিয়ে সবকিছু কেনা শেষ করে আদ্রিয়ান। গাড়ি চালাতে চালাতে সাগরের সাথে কথা বলছিল সে। হঠাৎ করে ট্রাক এসে আদ্রিয়ানের গাড়িতে ধাক্কা দেয়, আর সাগর হঠাৎ এই সব কিছু শব্দ শুনে কিছু বিপদ আন্দাজ করে তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমান এইসব ভাবতে ভাবতে নড়ে ওঠে আদ্রিয়ান। সাথে সাথেই তার ব্যথা অনুভব হয়, কারণ বেঁচে গেলেও শরীরের বিভিন্ন অংশে ব্যথা রয়েছে। আদ্রিয়ানের আওয়াজ শুনেই জেগে ওঠে নওশী। তাড়াহুড়ো করে সে কাছে আসে, তারপর জিজ্ঞাসা করে, আপনি আপনি ঠিক আছেন তো? ব্যথা লাগেনি তো কোথাও? খুব কষ্ট হচ্ছে? এইসব কথা শুনে হাসতে শুরু করে আদ্রিয়ান। কেউ কি করে এতটা ভালো হতে পারে? কিছু বলতে যাবে তার আগেই ডক্টর এসে পড়ে। আপনি মোটামুটি ভালোই আছেন, বাসায় যান। তারপর কিছুদিন টোটালি বেড রেস্ট আর ওষুধ ঠিকঠাক খাবেন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। পরের দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আদ্রিয়ান। তাই নওশী ভাবে এই কয়েকদিন যেহেতু হাসপাতালে ছিল, তাই ওর গাটাকে মুছে দিয়ে কাপড় বদলে দিই। কিন্তু যেই না কাছে গেল, ওই ওই কি করো তুমি আমার সাথে? কি হচ্ছে এসব? কই কি, শুধু আপনাকে গোসল করিয়ে দেব আর কাপড়টা বদলে দেব।
না না, এটা হতে পারে না। তুমি আমার মতো একটা ইনোসেন্ট বাচ্চা পুরুষের ইজ্জত এভাবে নিতে পারো না। আল্লাহ আল্লাহ তোমাকে কখনো সহ্য করবে না। পারি, অবশ্যই পারি, আরও অনেক কিছু করতে পারি, দেখবে। একবার সুস্থ হতে দাও, তারপর দেখব কি কি করতে পারো। ওই আবার বিড়বিড় করছো, কি বলছো বলো তো? যা বলছো জোরে বলো। আল্লাহ, তোমাকে বিচার দিলাম, তুমি এই অত্যাচারের বিচার থেকে রক্ষা করো। আদ্রিয়ান নওশীকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। এবার আর নওশী কিচ্ছু বলতে পারল না, পেট চেপে হাসা শুরু করল। এভাবে দিন যাচ্ছিল দুজনের। নওশীর ভালোবাসা আর সেবা যত্নে এখন আদ্রিয়ান অনেকটাই সুস্থ। হাঁটতে গেলেও তেমন সাহায্য লাগে না, তবে নওশী তেমন হাঁটতে দেয় না, শুধু বিকেলে বাইরে নিয়ে যায়। এর মধ্যে একদিন প্রত্যয় আর সাগর এলো আদ্রিয়ানের ফ্ল্যাটে। রাতের খাবার শেষে আড্ডা দিতে বসেছে তিন বন্ধু। কিরে, তোর তো 100 দিনের সময় শেষ প্রায়, এখন কি ছেড়ে দিবি নৌশিকে? মামা, মানে কি বলছিস এসব? তুই তো বলেছিলি কোনো জঙ্গলি মেয়ের সাথে থাকা আদ্রিয়ান খানের পক্ষে সম্ভব না। আগের আমি হলে হয়তো ডিভোর্স দিয়ে দিতাম, কিন্তু ও আমার জন্য যা যা করেছে, তারপর ওকে কিভাবে ছেড়ে দেবো আমি? হ্যাঁ, আরে আমিও তো মানুষ একটা। এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? একদম। আগে পাগল ছিলাম, তাই এসব বলতাম, কিন্তু নওশী সবকিছু পাল্টাতে সাহায্য করেছে আমাকে। তাহলে আলহামদুলিল্লাহ, তোরা ভালো থাকলেই ভালো। আচ্ছা আসি, বাই। এদিকে নিজে রুমে বসে বসে কান্না করছে নওশী, কারণ সে যে আদ্রিয়ানের অর্ধেক কথা শুনেছে। পরের দিন সকালে আদ্রিয়ান ঘুম থেকে উঠে আজকে চা আর ঔষধ পেল না, তাই নওশীকে ডাকতে লাগলো। অনেক ডাকার পরেও সাড়া পায়নি। শেষে সারা বাড়ি খুঁজতে লাগলো। নওশীকে না পেয়ে তার মোবাইলে কল দেয় আদ্রিয়ান। কলটা পাশে বেজে ওঠে। হাতে নিয়ে দেখে তার নাম আনওয়ান্টেড লাভ দিয়ে সেভ করা, সাথে একটা চিঠি আর একটা কাগজ। কাগজটি চেক করে দেখে সেটা একটা ডিভোর্স পেপার, আর চিঠিতে লেখা আছে, ডিয়ার আনওয়ান্টেড লাভ, না চাইতেও তোমায় বড্ড ভালোবেসে ফেলেছিলাম, জানি না কেন, তবে কাল বুঝতে পারলাম তুমি আমাকে ভালোবাসো না, আর ডিভোর্সটাও দিতে পারছো না। তোমার জীবন বাঁচিয়েছি বলে, কিন্তু মন খারাপ করো না, আজ 100 দিন হয়ে গেছে, তাই আমি চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো কাউকে বিয়ে করে নিও, আমার সাথে অ্যাডজাস্ট করতে হবে না আর তোমায়। তোমার কষ্ট আমি দেখতে পারবো না, তাই চলে গেলাম। ইতি, জঙ্গলি বিড়াল। আজ 4 মাস হলো নওশী চলে গেছে আদ্রিয়ানকে ছেড়ে। সবকিছুই কেমন যেন তছনছ হয়ে গেছে জীবন থেকে। আদ্রিয়ানও আর আগের মতো নেই। পুরো ফ্ল্যাট জুড়ে শুধু মদের বোতল আদ্রিয়ান। ওর বাবা একবার এসেছিল নেওয়ার জন্য, কিন্তু নিয়ে যেতে পারেনি। সাগর অফিসের ফাঁকে ফাঁকে এসে দেখে যায় আদ্রিয়ানকে। আর প্রত্যয় বিদেশি ক্লায়েন্টদের সামলাতে ব্যস্ত। অনেক চাপ পড়েছে বেচারার উপর দিয়ে। এরই মাঝখানে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি দেশে আসে। সাগরের সাথে কথা বলার পর জানায় তারা সাগরদের কোম্পানির সাথে ডিল করবে, যদি তাদের এমডি এসে কথা বলে তো। এদিকে আদ্রিয়ানের ডিল করার মতো কোনো অবস্থাতেই নেই। শেষে অনেক কষ্টে ওকে ঠিক করে রাজি করায় প্রত্যয়, আর বলে 3 দিন পর একটা পার্টিতে কোম্পানিটি তাদের নতুন সিইওর সাথে পরিচয় করায় দিবে, আর ওই দিনই ডিলটা সাইন করায় দেবে। প্রত্যয়ের কথা রাজি হয় আদ্রিয়ান। অবশেষে পার্টির দিন 3 বন্ধু বেরিয়ে পড়ে একসাথে। নওশী চলে যাবার পর আজ প্রথম ওই ফ্ল্যাট থেকে বেরোলো আদ্রিয়ান। শেভ করে মোটামুটি একটা লুক চলে এসেছে, তবে আগের মতো গ্ল্যামার আর নেই তার চেহারার মধ্যে। পার্টিতে পৌঁছানোর পর অনেক মেয়েই আদ্রিয়ানের নজরে আসার চেষ্টা করছে, কিন্তু আদ্রিয়ানের যেন কিছুই ভালো লাগছে না। ঠিক এমন সময়, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আমি জয় চৌধুরী, চৌধুরী ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইলের এমডি। সবেমাত্র 3 দিন আগে বাংলাদেশে এসেছি এদেশে নিজেদের বিজনেস স্টার্ট করতে, আর এখানকার বিজনেসের দায়িত্বের জন্য নতুন সিইও যুক্ত করতে, যে প্রথমবার এদেশে এসেছে এখানকার সংস্কৃতি নিয়ে কাজ করতে।
আর শি ইজ মাই লিটল অ্যাঞ্জেল, যার আজকে জন্মদিন। প্লিজ ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি প্রিন্সেস নওশী চৌধুরী। আদ্রিয়ান এতক্ষণ মাথা নিচু করেছিল। নওশী নামটা শোনার সাথে সাথেই তার হৃৎপিণ্ড যেন অস্থির হয়ে উঠল। মাথা তুলে তাকাতেই দেখে তার স্ত্রী নওশী একটা ছেলের হাত ধরে নিচে নামছে। তাকে একটা পরীর মতো লাগছে, ছোট্ট অ্যাঞ্জেল। নওশীকে দেখে আদ্রিয়ান যতটা না খুশি হলো, অন্য ছেলের হাত ধরে আছে সেটা দেখে মেজাজটা আরও খারাপ হলো। মদের নেশায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে ক্ষিপ্ত বাঘের মতো এগিয়ে গেলেও তার দিকে। তোর সাহস কি করে হয় অন্য ছেলের হাত ধরার? কিছু বলিনি জন্য মাথায় চড়ে বসেছিস, নাকি বেশি টাকাওয়ালা ছেলে পেয়ে নিজেকে বিক্রি করে দিয়েছিস? বলেই ঠাস করে চড় মারে নওশীকে। What the hell is this? Who are you, damn? How dare to touch me? ও আচ্ছা, আজ আমি কি তাই না? এতদিন আমার সাথে ছিলি তার কিচ্ছু না? এক ফ্ল্যাটে এক রুমে কতদিন ছিলি মনে নেই তোর? নাকি বড়লোক বয়ফ্রেন্ডের সামনে এসব নাটক করছিস? নওশী কিছু বলতে যাবে তার আগেই কেউ আদ্রিয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয়। আরও ওঠার সাথে সাথেই তিনজন ওর দিকে পিস্তল তাক করে ধরে। হাউ ডিয়ার ইউ! জিশান চৌধুরীর বোনের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর? ও আমার প্রিন্সেস, যার গায়ে কারোর ছায়া পড়তে দেয় না, আমার দুই ভাই, আর তুই তার গায়ে হাত তুলিস? আদ্রিয়ান কিচ্ছু বলছে না, শুধু নওশীর দিকে তাকিয়ে আছে। কিন্তু নওশী এমনভাবে ওর দিকে তাকিয়ে আছে কেন? যেন ওকে চেনেই না। আর একবার যদি আমার কলিজার দিকে তাকানোর দুঃসাহস দেখাস তো তোর লাশও কেউ খুঁজে পাবে না। Calm down, Niloy. He is drunk, so he don't know whatever he is doing. Please, don't spoil our day. Okay, dear, I can't do anything. You also calm down, but please talk to me in Bengali. You know that I don't know Bengali language, so why would you request me like that? You know little about it, so please try it. ঠিক আছে, বলবো, কিন্তু হাসবে না কেউ। জয় চৌধুরীর বোনের উপর হাসবে এমন সাহস কার আছে? আদ্রিয়ান তখন সব কিছু খেয়াল করল। মেয়েটি ইংলিশের পাশাপাশি ফ্রান্সের ভাষা ব্যবহার করছে, আর বাংলা বলছে ভাগা ভাগা। হঠাৎ তার মনে পড়ল নওশী একদিন তাকে বলেছিল বাংলা সে পারে না। যদি তাকে বাংলা শেখায় তো ভালো হবে, কারণ তার ভাষা আদ্রিয়ান বুঝতে পারবে না। সেদিন ভেবেছিল নওশী পাহাড়ি ভাষা বলে, কিন্তু বজ মূল কারণ বুঝতে পারল। আদ্রিয়ান উঠে চলে যাবে, ঠিক তখনই হে ইউ, কোথায় যাচ্ছেন? প্লিজ ডোন্ট গো। আজ আমার বার্থডে প্লাস এঙ্গেজমেন্ট, যাবেন না প্লিজ? নওশীর কথাটা যেন আদ্রিয়ানের বুক চিরে ঢুকে গেল। কিছু বলতে যাবে, ঠিক তার আগেই আই নো দ্যাট আপনি ড্রাঙ্ক, তাই আপনার ব্যবহারে আমি কিছু মনে করিনি। আমার ভাইদের আর নিলয়ের তরফ থেকে আমি মাপ চাইছি। প্লিজ ফরগিভ আস। না না, মাপ তো আমার চাওয়া উচিত। কোথায় কি করা উচিত আমি সেটা ভুলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, যদি আপনি আমাদের মাফ করে থাকেন আর নিজের ব্যবহারে লজ্জিত হন, তো প্লিজ জয়েন আওয়ার পার্টি। আল্লাহ, কোন পাবে সাজা আমাকে দিচ্ছ? হ্যাঁ, নিজের চোখে নিজের কলিজাকে অন্য কারোর সাথে দেখতে হবে? এর চেয়ে ওই দিন অ্যাক্সিডেন্টে পড়ে গেলেই ভালো হতো। এদিকে ততক্ষণে নওশী কেক কাটা শেষ। ও সবাইকে খাওয়ানোর পর আদ্রিয়ানকে কেক খাওয়াতে আসে, কিন্তু কেক খেতে গিয়ে আদ্রিয়ানের চোখে পানি চলে আসে। আর এই পানি কেন জানি নওশীকে এক অজানা কষ্ট দিচ্ছিল। শেষে নিজেকে সামলে নিয়ে, হে গাইজ গাইজ গাইজ, আজ আমার আর আমার ডিয়ারেস্ট এসিপি নিলয়ের এঙ্গেজমেন্ট পার্টিতে আমি মিস্টার আদ্রিয়ান খানকে রিকোয়েস্ট করব একটা গান শোনাতে। সো মিস্টার আদ্রিয়ান, প্লিজ। কথাটা শোনা মাত্রই আদ্রিয়ান গান শুরু করে। গানটা শোনার মাঝখানে হঠাৎ নওশীর মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। উফ ব্রো, দিস পেইন এগেইন বলেই অজ্ঞান হয়ে যায় নওশী। অনেক প্রশ্ন জমে আছে আদ্রিয়ানের মনে। কেন এমন করছে নওশী? কি হয়েছে তার সাথে? কিন্তু কে দেবে তাকে উত্তর? একমাত্র নওশী জানে সব কিছু, কিন্তু
কিছুই যেন ওর মনে নেই। ভাবতে ভাবতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। আপনার বোন কি ড্রাগস নিত? এত পরিমাণ কেউ ড্রাগস নিয়েছে আর আপনার পরিবার কেউ জানতেও পারেনি? এতটা কেয়ারলেস কি করে আপনারা? না ডাক্তার, আমাদের বোন কখনো ড্রাগস নেয়নি। কি বলছেন? শুধুমাত্র অতিরিক্ত ড্রাগস নিলেই এই অবস্থা হতে পারে? এমনকি রোগীর শরীরে এখনও ড্রাগসের পরিমাণ অনেক বেশি। তাছাড়া তার উপরে অনেক অত্যাচারও করা হয়েছে। আমি বলছি সব কিছু ডাক্তার। আজ থেকে 8 মাস আগে নৌসি এদেশে এসেছিল এদেশের ওপর রিসার্চ করতে। আসলে আমার মামা আমজাদ হোসেন আমেরিকাতে পড়াশোনার জন্য গিয়েছিল। সেখানকার মহিলাকে বিয়ে করে ওখানে সেটেল হয়। মামা বেঁচে থাকতে জয় আর জিশান ভাই দেশে আসতো, কিন্তু নৌসির 2 বছর বয়সে মামা মামি মারা যাওয়ায় নৌসি কখনো এখানে আসেনি। কিন্তু প্রথমবার এদেশে এসে রাঙামাটিতে যায় ওখানকার সংস্কৃতি নিয়ে কাজ করতে। তবে একটা সময় পর নৌসির সাথে যোগাযোগ বন্ধ হলে আমি পূর্ণ পুলিশ ফোর্স কাজে লাগিয়ে খোঁজা শুরু করি। প্রায় 12 দিন পর ওকে একটা লেকের ধারে খুঁজে পাই, কিন্তু তখন ওর অবস্থা খুব খারাপ ছিল। তাই আমেরিকাতে নিয়ে যাই। পরে একটু সুস্থ হলে এই দেশে নিয়ে আসি, যাতে ও কোনো রকমে আসামিকে শনাক্ত করতে পারে। বুঝতে পেরেছি, তবে ওকে কোনো প্রকার চাপে রাখা যাবে না। এদিকে আড়াল থেকে সব কিছু কথা শুনছিল আদ্রিয়ান। অনেক কষ্টে কান্না চেপে রাখে সে। দ্রুত বেরিয়ে যায় হাসপাতাল থেকে। তার নিজের উপর অনেক রাগ হচ্ছে, কারণ এতদিন শুধু নওশীকে দোষ দিয়েছে। একবারও বোঝার চেষ্টা করেনি যে নওশী কতটা কষ্টে আছে। হঠাৎ জিশানের মোবাইলে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে। আপনি কি জিশান চৌধুরী বলছেন? হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার চৌধুরী, আমি সাহায্য নিতে নয়, সাহায্য করার জন্য আপনাকে কল করেছি। সাহায্য? আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন? আপনার বোনের এই অবস্থার জন্য কে দায়ী তা আমি খুব ভালো করেই জানি। কি কি বলছেন আপনি? একবার তার নামটা বলুন, দুনিয়া থেকে তার নাম মিটিয়ে দেব আমি। হ্যাঁ মিস্টার চৌধুরী, এত অধৈর্য হলে চলে? আপনার এত বড় উপকার করব, মিষ্টি খাওয়াবেন না? কত লাগবে বলুন? বেশি না মিস্টার চৌধুরী, মাত্র 300 কোটি টাকা। 300 কোটি টাকা? হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি জানি এই টাকা আপনার কাছে কিছুই না। নিজের বোনের জন্য এতটুকু দিতে পারবেন না? শুধুমাত্র 300 কোটি টাকা কেন, 3000 কোটি টাকা হলেও আমি দেব। শুধু ওই লোকটাকে আমার চাই। আমার চাওয়া টাকা দিলেই হবে, শুধু অপেক্ষা করুন। কখন কোথায় কিভাবে সব আমি বলে দেব। আর হ্যাঁ, আমাকে কল করার দরকার নেই, প্রয়োজন হলে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ মিস্টার চৌধুরী। নওশীর জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর অনেক দুর্বল তার। জয় অনেক চেষ্টা করে কিছু খাওয়াতে পারেনি, কারণ নওশীর একটাই কথা, মিস্টার খান এলে তবেই খাবে। কারণ মিস্টার খানের কাছে অনেক প্রশ্ন আছে নওশীর। নিলয় অনেক চেষ্টা করেও সাগরের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছে না, তাই বাধ্য হয়ে জিশান নিজেই বেরিয়ে পড়ে। আদ্রিয়ান বাড়ি এসে সব কিছু ভাঙচুর করছে। তার একটাই কথা, সে বেঁচে থাকতে তার পরি কিভাবে এতটা কষ্ট পেল, আর এত কিছুর পরও সে কিচ্ছু করতে পারছে না। সাগর ওকে সামলাতে গিয়ে হাঁপিয়ে পড়েছে। মিস্টার খান, আসবো? জি আসুন। আসলে হয়তো ভুল সময়ে ভুল রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে এসেছি, কিন্তু আমি অপরাধ। অনেক আশা নিয়ে আপনার কাছে আসা। আসলে নৌসির জ্ঞান ফিরেছে, কিন্তু ও অনেক দুর্বল। এদিকে কিছু খেতেও চাচ্ছে না, না খেলে ওষুধও খেতে পারবে না, আবার অসুস্থ হয়ে যাবে। মা, সে কি? কেন? কি হয়েছে নওশীর? এমন কেন করছে? আসলে ওর নাকি আপনার কাছে কিছু প্রশ্ন আছে, ওগুলোর উত্তর না পেলে ও খাবে না। তাই বলছি, যদি একটু কষ্ট করে আপনার সময় আমাকে দিতেন, বিনিময়ে যা চাইবেন তাই দিয়ে দেব। জিশানের কথাগুলো বলতে দেরি হলেও আদ্রিয়ানের বেরোতে দেরি হয়নি। হাসপাতালে সোনা বোন আমার, একটু খেয়ে নেটা, যা চাইবি দেব, প্লিজ। ছোট ভাইয়া, বললাম না আমি খাবো না। আমি যা বলেছি আগে সেটা হবে, নইলে আমি খাবো না। আচ্ছা তুই খেয়ে নে, তোকে সমুদ্র দেখতে নিয়ে যাব, প্রমিস। না না না, আমি খাবো না।
মিস্টার খান না আসলে আমি মরে গেলেও খাবো না। কে খাবে না শুনি? আমি নসি চৌধুরী খাবো না বলেছি যখন খাবো না। আমি দিলেও না? ওই নীলয়ের বাচ্চা, যা এখান থেকে। ওকে, গেলাম তাহলে। আইসক্রিমগুলো ধরো রাস্তা ধরে কাউকে দিয়ে দেবো। আর জিশান ভাইয়া, আপনি আমাকে মিথ্যা বলে কেন মারলেন? নওশি তো আমার মুখও দেখলো না। দিস ইজ ভেরি ব্যাড ভাইয়া। তাই তো দেখছি, আমারই ভুল। তুমি বরং যাও আদ্রিয়ান। ওই ওই ওই, আমি কি তোমাকে যেতে বলেছি নাকি? তো কাকে বললে? তুমি ছাড়া সবাই যাবে। ওকে, থাকবো। তবে একটা শর্ত আছে, খাবার আর ঔষধ খেতে হবে। তুমি দেবে খাবার? কথাটা শুনে আদ্রিয়ান জিশানের দিকে তাকালে সে নীরব সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জিমিস, বলেন, কি কি প্রশ্ন আপনার? আচ্ছা, আমি কি তোমাকে চিনি আগে থেকেই? কেন বলো তো? না মানে, আসলে আমি যতদূর জানি আমি প্রথমবার এদেশে এসেছি, কিন্তু তোমার চোখ দুটো অনেক চেনা। তুমি সেদিন আমাকে যখন বকা দিচ্ছিলে, মনে হচ্ছিল এই বকার জন্য অনেক দিন অপেক্ষা করে আছি আমি। আর তোমার গানটা আমার মনে সব সময় বাজে, কিন্তু মনে করতে পারি না কেন বলো তো? একটা কথা বলি শোনো, অতীতকে মনে করতে যখন তোমার কষ্ট হয়, তাহলে তো মনে করার দরকার নেই। তুমি আছো, আমিও আছি, তো বর্তমানকে নিয়ে ভাবি। তাছাড়া অতীত আর ফিরে আসবে না, তাহলে অতীতটা অতীতেই থাক না। ঠিক বলেছ, কষ্ট পাওয়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, ফ্রেন্ড হবে আমার? ওকে, হলাম। তবে ডিয়ার ফ্রেন্ড, এবার তো ঔষধ খেতে হবে। খাবো, একটা শর্তে। আবার শর্ত? তোমার কি সব কথা শর্ত না হলে চলে না, তাই না? ওকে, বলো কি শর্ত? আমাকে ছুঁয়ে ওয়াদা করো কোনোদিন ছেড়ে যাবে না। মারা যাবার আগের মুহূর্ত অবধি আমি তোমার পাশেই থাকব। গত কয়েকদিনে আদ্রিয়ান আর নওশির বন্ধুত্বটা বেশ ভালো হয়েছে। নীলয় এসব পছন্দ না করলেও কিছুই বলতে পারছে না, কারণ তার কাছে নওশির জীবন সবার আগে। তাই বিরক্ত হয়ে জিশানের কাছে গেল। ভাই, নওশির এভাবে আদ্রিয়ানের সাথে মেশাটা আমার একদম পছন্দ হচ্ছে না। ভালো কি আর আমাকে লাগছে বল? তাও মানতে হবে, আমাদের হাত পা বাঁধা। যা করবা করো, না হলে ওকে শুট করবো। কাম ডাউন মাই অ্যাংরি বয়, সহ্য করো। এত এনকাউন্টার আর শুট করার কি দরকার তোমার? জাস্ট চিল। হ্যাঁ, তোমার আর কি, তুমি তো বলেই চুপ। আমারই ফাটতাছে। আহা গো, আমার প্রেমিক পুরুষের ফাটতা আছে। শালা বউয়ের বড় ভাই, না হলে তোকে দেখে নিতাম। ওই, তুই কি কইলি? যা, দিব না তোর আমার বোনকে। বড় ভাইয়া দেখ কেমন করে। তোদের ইঁদুর বিড়ালের খেলা শেষ কবে হবে? এই জন্মে না। বদশালা। এমন সময় জিশানের মোবাইলে একটা কল আসে। কি সত্যি বলছো তুমি? তোমার কথা যদি সত্যি হয় আর প্রমাণ ঠিকঠাক দিতে পারো, তো তোমাকে শুধু 300 কোটি না, বরং এত টাকা দিব যে তোমার 4 প্রজন্ম বসে খাবে। আসছি আমি। জয়, একটু চলো তো আমার সাথে, কাজ আছে। হ্যাঁ দাঁড়াও, গাড়ির চাবি নিয়ে আসি। আমিও যাই ভাইয়া। তোর যে কাজ নেই, তুই বরং নওশিকে সময় দে। কিন্তু ও তো আদ্রিয়ানের সাথে, আমি কই পাবো? আমি কল করছি, তাড়াতাড়ি চলে আসবে। অন্যদিকে বন্ধুত্বের বাইরেও আদ্রিয়ান আর নওশির সম্পর্ক এগিয়ে গেছে নিজেদের অজান্তেই। আদ্রিয়ান তার কলিজাকে কাছে পেয়ে সব কিছু ভুলে গেছে। নওশিও যেন তার ডাকে সাড়া দিতে প্রস্তুত। মেঘলা দিনে ঝড়ঝড়ো বাতাসের সাথে প্রথমবারের মতো মিলন ঘটে দুটো হৃদয়ের। কিন্তু এত সুখ সইবে তো আদ্রিয়ানের কপালে? কারণ সে যে সুখহীন জীবনে অভ্যস্ত, এক পুরনো মসজিদের পিছনে। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? কেউ কি আছেন? সারাদিন প্লিজ।
ভাইয়া, তুমি শিওর তো যে এখানে রেখেছিল? হ্যাঁ, এই জায়গায় তো বলেছিল। ওয়েলকাম মিস্টার জিসান। একা আসতে ভয় পাচ্ছিলেন বুঝি, বাইকে আনতে হলো? আরে সেটা তোমাকে ভাবতে হবে না, তোমার কাজ তুমি করো। ঠিক বলেছেন মিস্টার জয়, আমার কাজে আমিই করি। বাই দা ওয়ে, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে বাঁদিকে 150 পা গেলেই একটা পাথর দেখতে পারবেন। তার নিচে আপনাদের প্রমাণগুলো আছে, ওগুলো নিয়ে পাথরটা নিচে টাকাগুলো রেখে চলে যান। কিন্তু একবার দেখা হলে ভালো হতো নাকি? আরে ছোট ভাইয়া, দেখার কি দরকার, যা দরকার পেয়ে গেছি, আল্লাহ হাফেজ। খাম হাতে নিয়ে বাড়ি ফিরে জয় আর জিশান। নওশি ফেরেনি দেখেও কিছু বলে না। নিলয়কে নিয়ে জিশানের রুমে যায়। খাম খুলে দেখে কিছু ছবি আর ভিডিও, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান আর নওশির বিয়ের ঘটনা। আর ভিডিও চালিয়ে দেখতে পেল কিভাবে পার্টিতে অপমান করেছিল নওশিকে আদ্রিয়ান। এত বড় ধোকা জয় চৌধুরীর সাথে, আজকে ওকে পেলে খুন করে ফেলবো। শুধু খুন নয়, কি কি যে হবে আল্লাহ ভালো জানে। আমার কলিজায় হাত দেওয়া। এমন সময় নওশিকে নিয়ে বাড়ি ফিরে আদ্রিয়ান। ওকে দেখে যেন ওদের রাগ 10 গুণ বেড়ে যায়। প্রথমে নিলয় মারা শুরু করে, পরে জয় আর জিশান যোগ দেয়। ভাইয়া ওকে মারছো কেন? প্লিজ ওকে মেরো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই জানিস না নৌশি, ওর জন্য তোকে কত কষ্ট পেতে হয়েছে। সেই দিনগুলো তুই ভুলে গেছিস, কিন্তু আমরা না। না না, ও এমন কিচ্ছু করতে পারে না, প্লিজ ওকে ছেড়ে দাও। বলেই আমি মাথা চেপে বসে পড়ি। ওকে ছেড়ে দিব? ওর লাশও কেউ পাবে না। পৃথিবী থেকে ওর নাম মিশাই দিব আজ। ব্যাস, এনাফ। জয় কিছুই করেনি, যা করার প্রত্যয় করেছে। কি বলছিস বনু তুই এসব? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। আদ্রিয়ান প্রথমে আমাকে পছন্দ করতো না, কিন্তু প্রত্যয় প্রথম থেকেই আমাকে লাভ করতো। তাই যেদিন আমি আদ্রিয়ানের বাড়ি থেকে বের হয়ে আসি, ওই দিন আমাকে প্রত্যয় প্রপোজ করে। আমি না বলায় আমাকে কিডন্যাপ করে নেয়। আর তারপর তো সবটাই জানো তোমরা। এত বড় সাহস আমাদের সাথে ক্রসিং করা, ওকে শেষ করে ফেলবো। তার আগে আমার আদ্রিয়ানকে বাঁচাও ভাইয়া, প্লিজ। এতক্ষণে তারা খেয়াল করল আদ্রিয়ানের অবস্থা ভালো না। 3 জন মিলে মারার ফলে নাক মুখ দিয়ে লালা ঝরছে, সাথে অনবরত রক্ত বেরোচ্ছে। অবস্থা খুবই খারাপ। তাই অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে গাড়ি নিয়ে চলে যায় জয়, জিসান আর নীলয়ের একটা কল আসায় সে যেতে পারে না। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফেরে আদ্রিয়ানের। চোখ মেলে প্রথমেই নওশির খোঁজ করে সে। ডক্টর বাড়ি এসে জিসানকে আদ্রিয়ানের জ্ঞান ফেরার কথা বলে। শোনার সাথে সাথেই তারা ভিতরে যায়। কেমন আছো আদ্রিয়ান? মারটা একটু বেশি পড়েছে, তাই কোথাও কোথাও ব্যথা করছে, বাকি সব কিছু ঠিক আছে। সরি ইয়ার, আসলে বুঝতে পারিনি। বোঝোই তো, একমাত্র বোনের ব্যাপার। আরে কোনো ব্যাপার না ভাইয়া, শ্বশুরবাড়ি থেকে প্রথম গিফট হিসাবে রেখে দিলাম না হয় এটা। আচ্ছা একটা কথা বলো, নৌসির কি আগে থেকেই সব মনে ছিল? তাহলে আমাদের বলেনি কেন? না ভাইয়া, আগে থেকে মনে ছিল না। এতদিন একসাথে ঘোরার সময় একটু একটু মনে পড়েছে। পরে যখন আমাকে মারছিলেন তখন ওর সম্পূর্ণটা মনে পড়ে যায়। তাই আমিও মারার সময় বাধা দিইনি। ওর মনে পড়েছে, এটাই অনেক। মারা গেলেও আর কষ্ট ছিল না আমার। অনেক ভালোবাসা আমাদের বনুকে, তাই না? জীবনের চেয়েও বেশি। এইদিকে জিসানের মাথায় চিন্তার ভাঁজ, কারণ একদিকে আদ্রিয়ান, অন্যদিকে নিলয়। কার প্রতি বিচার করবে সে? দুজনেই ভালোবাসে নওশিকে। এমন সময় জিসানের মোবাইলে একটা কল আসে। স্যার, কিছু লোকজন এসে আমাদেরকে মেরে নওশি ম্যামকে তুলে নিয়ে গেছে। কি বলো? তোমরা কি করছিলে? আর নিলয় কোথায়? আসলে স্যার, নিলয় স্যারের একটা কল আসে, সে বেরিয়ে যায়, আর তখনই লোকগুলো আসে। আমরা এখন আসছি, আর চিন্তা করো না, আমরা ডাক্তার নিয়েই আসবো। মোবাইল রেখে জয়কে নিয়ে বেরিয়ে যায় জিসান। আদ্রিয়ানকে কিছু বলে না, কারণ ও এমনি অসুস্থ। নওশির কথা শুনলে আরও উত্তেজিত হয়ে যাবে।
আর ওর জন্য একদমই ঠিক না। জিশানের মুখ দেখে চিন্তা বুঝতে পারে আদ্রিয়ান। কোনো কিছু হয়েছে কি? নওশি ঠিক আছে তো? ভাবতেই কলিজা কেঁপে ওঠে তার। জিশান আর জয় পৌঁছানোর পরেই নিলয় চলে আসে। চিঠিটা খুলে দেখে সেখানে লেখা আছে, নিজেদের বোনকে বাঁচাতে চাইলে নিজের ঠিকানায় চলে আসুন, এটি প্রত্যয়। চিঠি পেয়ে সাথে সাথে তারা বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় গুদাম ঘরে। দরজায় যেতেই প্রত্যয়ের লোকেরা তাদের হাত বেঁধে ফেলে। ওয়েলকাম ওয়েলকাম শালা বাবুরা। তুই আমাদের বোনকে কেন এনেছিস? কি শত্রুতা আমাদের সাথে তোর? কোনো শত্রুতা নেই, আমার শত্রু তো আদ্রিয়ান, আর ওর প্রাণ তোমাদের বোন, তাই তাই আর কি। কিন্তু আমরা তো তোমাদেরকে অনেক ভালো বন্ধু ভাবতাম, সেটা কি? বন্ধু ইজ মাই ফুড। আমার জীবনের সব কিছু কেড়ে বন্ধু হতে এসেছে মানে? তখন প্রত্যয় বলে, ছোটবেলায় ওকে বাঁচানোর জন্য আমার বাবা মারা যায়। এরপর থেকে যখন যা আমার পছন্দের ছিল সব কিছু ও নিয়ে নেয়। এমনকি নওশিকে আমি একে ভালোবেসেছিলাম, ও তাকেও নিল। এটা ভাগ্যর ব্যাপার। হ্যাঁ, ভাগ্যই বটে। কতবার মারার চেষ্টা করলাম, কিন্তু ও বেঁচে যাবেই। প্রথমে গাড়ি চাপা দিয়ে মারতে চাইলাম, নৌশি বাঁচালো। নৌশিকে কেড়ে নিয়ে তিলে তিলে মারতে চাইলাম, সাগরের জন্য বেঁচে গেল। আর আপনাদের দিয়েও কাজ হলো না। নিলয় কিছু করতে যাবে, তার আগেই দেখল সাগর চুপি চুপি ভিতরে প্রবেশ করছে, তাই চুপ হয়ে যায়। কিন্তু অনেক হয়েছে, আজ আর না। আজ নৌশিকে মেরে ওর তিলে তিলে মরার ব্যবস্থা করব। বলেই গুলি করে নওশিকে। সাথে সাথে চোখ বন্ধ করে সবাই। চোখ খুলে দেখে নওশির সামনে পড়ে আছে আদ্রিয়ান। কি ভাবছেন? ও কোথা থেকে এলো? জয় আর জিশান বেরোনোর পর নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না আদ্রিয়ান, তাই হসপিটাল থেকে চুপি চুপি বেরিয়ে আসে সে। জিশানদের বাড়ির দিকে যাওয়ার সময় সাগরকে নিয়ে রওনা দেয়। পরে গার্ডের কাছ থেকে সবকিছু শুনে এখানেই আসে। এতক্ষণে হাত খোলা পেয়ে আদ্রিয়ানের দিকে দৌড়ে চলে যায় জয়, জিশান আর নিলয়। অবস্থা ভালো না দেখে প্রত্যয় পালানোর চেষ্টা করলে সাগর ধরে ফেলে। তুমি এটা কেন করলে আদ্রিয়ান? কেন? বলেছিলাম না ভাইয়া, ওকে ওকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবাসি, তাই 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 ওকে বাঁচাতে আমি আমি আমার জীবনটাই দিয়ে দিলাম। এইটা কেন করলে তুমি? এখন কি হবে আমার? কথা দিয়েছিলাম, হ্যাঁ, জীবনের শেষ পর্যন্ত পাশে থাকব। আমি আমি আমার কথা রেখেছি। বাকি বাকি সময়টা নিলয় তোমাকে সামলাবে। কি কি নিলয়, পারবে না? হ্যাঁ, কিন্তু কিছু বলার আগেই তারা বুঝতে পারে আদ্রিয়ান চলে গেছে তাদেরকে ছেড়ে না ফেরার দেশে। 7 বছর পর। মাম্মা মাম্মা, হোয়ার ইজ আন্স পাপা? মাম্মা, তোমার বাবা তো এখানেই কোথাও আছে, খুঁজে দেখো, আমাকে জ্বালাবে না। এভরিবডি ফরগেট মাই বার্থডে। মামুই, কই তুই মামুই? আহারে, এই ছেলেটাকে কই থেকে আনছে? এত চিল্লাই। আচ্ছা নৌশি, সত্যি করে বলতো, এটা কি আমাদের বাড়ির ছেলে নাকি কুড়ায় আনছিস? আমারও একই প্রশ্ন, বুঝলি, আমাদের কারোর মতো হয়নি। নওশি শুধু ওদের কথা শুনছে আর হাসছে, আর আমাদের ছোট্ট আয়ান গাল ফুলিয়ে বসে আছে। মনে হচ্ছে শ্রাবণের ধারা শীঘ্রই বর্ষিত হবে। তোমরা আমার ছেলের সাথে কি শুরু করেছো শুনি? বকা দিব সবাইকে। পাপাই, তুমি চলে আসছো? দেখো এরা আমার সাথে কি করছে। দে আর ভেরি ব্যাড পাপাই। হ্যাঁ, ওরা তো পচাই। আমরা দুজনে মিলে ওদেরকে মাইর দিব। তারপরও আমার সোনা বেটার কান্না করা যাবে না, বুঝলে? কথাটা বলেই দুজন জিশান আর জয়ের পিছনে ছোটা শুরু করলো। নওশি ল্যাপটপে কাজ করতে করতে দেখল আয়ান দেখতে ঠিক আদ্রিয়ানের মতোই হয়েছে। নাক, চোখ, মুখ সব কিছু যেন আদ্রিয়ান। আর নোয়া সম্পূর্ণ নওশির মতো দেখতে, ব্যবহার, সৌন্দর্য সব কিছু। কিন্তু সে কোথায়?
কথাটা মনে হবার সাথে সাথেই নোয়া মামুনি, কই তুমি? একবারও যে আজ মাম্মার কাছে আসলে না? আসছি মাম্মা, বলে ছোট্ট একটা পরি নেমে এলো। কি হলো বেটা? আজ তো আয়ানের সাথে তোমারও জন্মদিন। আয়ান এত মজা করছে, তুমি করবে না? করবো মাম্মা, কিন্তু কাল যে স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে, আমারটা শেষ, কিন্তু আয়ন তো আর করবে না, তাই ওরটা করছিলাম। এই হলো আমাদের বাড়ির মেয়ের কথা। আগে পড়াশোনা, তারপর সব কিছু। নরসি এমন ছিল, আজকে শিওর হয়ে গেলাম হ্যান্ডকে কুড়াই পেয়েছিস। ভাই, আর একবার আমার ছেলেকে কিছু বললে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে বলে দিলাম। আর আম্মা জান, আপনার পড়াশোনা কি আজ শেষ হবে? হলে আমরা ঘুরতে যাই। আমরা ঘুরতে যাব। নিলয়, তোমার সাথে আমার কিছু কথা ছিল, আসবে একটু আমার সাথে এদিকে? হ্যাঁ বলো। তোমাকে কতবার বলেছি ওদেরকে মাথায় না তুলতে, ওদেরকে বাবা ছাড়াই থাকতে হবে, কারণ আসলেই তো ওদের বাবা নেই। দেখো, আদ্রিয়ান চলে যাওয়ার সময় তোমার দায়িত্ব আমাকে দিয়েছিল, আর তখনও বা আমরা কেউই জানতাম না নোয়া আর আয়ানের কথা। আমি শুধু আমার কথা রাখছি, তোমার কাছে তো আসি না। ওদের থেকেও দূরে রাখবা। আদ্রিয়ান হলে এটা করতে পারতা। তবুও আমাদের জন্য তুমি নিজের ভবিষ্যৎ নষ্ট করবে, তা আমি কিছুতেই মানতে পারবো না। সেটা আমার ব্যাপার, তোমাকে ভাবতে হবে না। আসি। দেখ ভাই, আজকের বিকেলটা কত সুন্দর না? রোদের আনাগোনা তেমন নেই, বাগানে ফুল ফুটেছে, খুব মজা লাগছে। আগের তুই হলে দোলনায় দোলতাম একসাথে, কিন্তু কি থেকে কি হয়ে গেল তোর এই অবস্থা? বাবা মাও চলে গেলেন আমাদের ছেড়ে, আমি যে বড্ড একা ভাই। কিছুক্ষণ পর সে খেয়াল করে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার উপস্থিতি টের পেয়ে চোখ মুছে উঠে দাঁড়িয়ে পরে দেখে আরসি। কিরে, আবার কাঁদছিস? এত কান্না করলে হবে বল? স্ট্রং হতে হবে না? কি করব ভাই, একা আর কিছু সহ্য করতে পারছি না। যাই হোক, ওর কোনো খোঁজ পেলে? না রে, 7 বছর ধরে ওকেই খুঁজছি। এক রাতের মধ্যে কই যে গেল আল্লাহ জানে। আল্লাহ জানে কি হবে, শুধু কষ্ট হয় তোমার কথা ভেবে। বিনা স্বার্থে আমাদের জন্য কত কিছু করছো তুমি, এমন মানুষ খুব কম পাওয়া যায়। একা কই, তুই তো সব দিয়ে সাহায্য করেছিস। যাই হোক, দেখ তোর ভাবি কি পাঠিয়েছে তোর জন্য। এখন তো তোমরাই আমার সব, না হলে অনাথের মতো পড়ে থাকতাম। পাগলের মতো কথা বলিস না, খেয়ে নে। ওকে খাইয়েছিস? হ্যাঁ, চিকেন স্যুপ খাইয়েছি। ও পাপ্পা, আজ তুমি আমার সাথে ঘুমাও না পাপা, প্লিজ। একটা গল্প বলবে বাবাই? আজ না বেটা, আজ অনেক ক্লান্ত, অন্যদিন। আজ বরং তোমাদের মাথায় হাত বুলিয়ে দিই, তোমরা ঘুমাও। ওকে পাপ্পা। তোমাকে দেয়া কথা কি রাখতে পেরেছি আমি আদ্রিয়ান? আমি আমার সবটুকু দিয়ে ওদের ভালো রাখার চেষ্টা করছি, তাই তো সব ছেড়ে আজ ওদের জন্য এখানে। তুমি খুশি তো? যেখানেই থাকো ভালো থেকো। এমন সময় নৌসি রুমে প্রবেশ করে। নিলয়, জেগে আছো? কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি বলবে? আসলে তখনকার ব্যবহারের জন্য সরি। আমার বাচ্চারা দিন দিন তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আগেই আমাদের জন্য সব ছেড়ে এসেছো, আমি আর চাই না আমাদের জন্য তোমার আর কোনো ক্ষতি হোক। আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমি নিজের মতো ভালো আছি, এত ভাবতে হবে না। তারপরও একদম চুপ, আর ডিস্টার্ব করিও না, ঘুমাবো। আর ইউ শিওর? ইয়া, আই অ্যাম। এখন ঘুমাইতে দাও। ওকে, গুড নাইট, ঘুমাও। গুড নাইট। কিরে, এখানে কি করছিস? আর আমাদের সাহেব কোথায়? ভাইকে ঘুম পাড়িয়ে আমি বাগানে এলাম, আর ভালো লাগছে না ওর এই অবস্থা, ক্লান্ত আমি। তোর জন্য একটা সুখবর আছে। আর সুখবর? এখন তো ভালো খারাপ সব মিলে একাকার হয়ে গেছে জীবনে।
কি হবে আল্লাহ ভালো জানে। আমেরিকাতে একটা নতুন প্রযুক্তি তৈরি হয়েছে, ওখানে গেলে হয়তো আদ্রিয়ান ভালো হয়ে যাবে। আর কেন জানি না মনে হচ্ছে আমাদের সব সমস্যার সমাধান ওখানেই পাবো। যদি ওখানে ভাবিকে পাওয়া যাইতো, আর পাওয়া গেলেও কি আমি কি ভাবিকে চিনতে পারবো? আপনজনের পরিচয় চেহারাই হয় না মনে হয়, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যাওয়ার ব্যবস্থা করো। তুমিও যাবে তো নাকি? হ্যাঁ, তোকে একলা ছাড়া ঠিক হবে না। তাছাড়া আদ্রিয়ানকে কথা দিয়েছিলাম ওর পাশে সব সময় থাকবো। কথা তো অন্য কেউ দিয়েছিল, কিন্তু সে তো আর থাকলো না ভাইয়ের সাথে। তুই ভুলে গেছিস যে নৌশি জানে আদ্রিয়ান মৃত, তাই আর খোঁজ খবর নেয়নি। তাই বলে কি আমাদের সাথেও যোগাযোগ করতে পারতো না? চিনলে না যোগাযোগ করতো। যাই হোক, সব গুছাই নে, 3 দিনের মধ্যে আমরা যাব আদ্রিয়ানের চিকিৎসার জন্য। মাম্মা মাম্মা কই তুমি? রেডি কি তুমি মাম্মা? এই কাম ডাউন, তুই জানিস না গার্লসদের রেডি হতে সময় লাগে? তো এমন করছিস কেন? এত রেডি হয়ে কি করবি? ঘোস্ট আর অলওয়েজ বিং এ ঘোস্ট। আল্লাহ, এরা আবার শুরু করেছে। আদ্রিয়ান, তুমি থাকলে লেজবিন বাদরগুলানকে কিভাবে সামলাইতে একমাত্র তুমিই জানো। এই বয়সে এসে আমাদের জোকার না বানালে হতো না, তাই না? এত করে বললাম জয়ের বিয়ে দে, আমাকে ছেড়ে দে, কিন্তু কে শোনে কার কথা? কেন আবার একার বলি যাবে নাকি? তুমিও চলো। মামুর বিয়ে হবে। ছি ছি, কি লজ্জার বিষয়। লজ্জা ছাড়ো, চলো বিয়ে করতে হবে। কথা শেষ করে সকলে মেয়ে দেখার জন্য বের হয়ে যায়। উদ্দেশ্য, পছন্দ হলে তবেই বিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে তারা একটা বাংলোর সামনে এসে পৌঁছে যায়। মিনিট 5 পর দুটো মেয়ে সামনে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের পরিচয়? আমি অন্তরা, আর ও আমার ছোট বোন অনন্যা, পেশা ডাক্তার। জি সবই ঠিক আছে, কিন্তু কিন্তু কি কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন। আসলে আমি আর আমার বোন হিউম্যান বডির উপর কিছু রিসার্চ করছি, যেখানে একজন মানুষের কাজ না করা বিভিন্ন বডি পার্টকে সচল করা হয়, তা হাত পা বা ব্রেনই হোক না কেন। যদি আপনারা আমাদের সিওরিটি দেন যে বিয়ের পর রিসার্চে কোনো বাধা আসবে না, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। অবশ্যই এ বিষয়ে সম্পূর্ণ সাহায্য পাবেন। যদি লাগে আমার টাকা দিয়েও সাহায্য করব আপনাদেরকে। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। এভাবেই দুই পরিবারের সম্মতিতে শুরু হয় নতুন একটা অধ্যায়, শুভ সূচনা ইন বাংলাদেশ। কিরে রেডি তুই? কতক্ষণ লাগবে? ফ্লাইট মিস হয়ে যাবে না হলে। আরে ভাইয়া চেঁচাচ্ছ কেন? রেডি হতে তো সময় লাগে নাকি? এত ষোলো কেন তুই? এবার শুধু আদ্রিয়ান ভালো হয়ে আসুক, তোর বিয়ে দিয়ে দেবো। বাহ বাহ, আমাকে তাড়ানোর প্ল্যান করছো, ভালো তো। ঘরে এমন ভাই থাকলে শত্রুর প্রয়োজন নেই। থাক, আর বলা লাগবে না, চল এবার। আচ্ছা, ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ মিস অন্তরা বলেছে পৌঁছানোর 36 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করবেন। নোয়া দেখ আমাদের পারফেক্ট ফ্যামিলি ফটো। পারফেক্ট ফ্যামিলি কি আমাদের? হ্যাঁ দেখ, সবাই আছে, মামা মামি, তুই, আমি, মাম্মি আর পাপাই। তারপরেও কেন জানি মনে হয় আমাদের পারফেক্ট ফ্যামিলি না। এমন কেন? রোজ রাতে দেখি মা লুকিয়ে একটা পিকচার নিয়ে কান্না করে, কিন্তু আমরা জানি না কেন এমন হয়। আর আমাদের ফ্যামিলি পারফেক্ট হলে মা কান্না করতো না। হ্যাঁ সেটা ঠিক। তাহলে আজ থেকে ডিটেকটিভ নোয়া আর আয়ন খুঁজে বের করবে মায়ের কান্না করার কারণ কি। ওকে, লেটস স্টার্ট দ্য মিশন। হ্যালো জেসন, শুনতে পাচ্ছ? আমি আজ বাসায় যেতে পারবো না।
কেন জানতে পারি? তোমাকে বলেছিলাম না যে বাংলাদেশ থেকে একজন পেশেন্ট আসবে, আর অবস্থা খুবই খারাপ, তাই 24 ঘন্টা খেয়াল রাখতে হবে। একদিন আমি থাকবো, একদিন অনন্যা। এই ক্রিটিক্যাল কেস অন্যদের হাতে ছাড়তে ভরসা পাই না। আচ্ছা ম্যাডাম, তা আপনি আসতে পারবেন না মানলাম, আমি তো আপনার কাছে যেতে পারি। হ্যাঁ, আসতেই পারো, কিন্তু যদি দুষ্টমি না করো তাহলেই। কি আমি দুষ্টু? এটা বলতে পারলা তুমি? তুমি কত ভদ্র, আয়ানকে দেখেই বোঝা যায়, একদম তোমার কার্বন কপি। ও আচ্ছা, তাহলে থাক, যাব না। থাক, এত ঢং করার কিছু নাই, চলে এসো। আচ্ছা, এত করে যখন বলছো আসছি। পাগল একটা। মোবাইলে কথা শেষ করেই অন্তরা ভিতরে যায় রোগীকে দেখতে। মিস্টার সাগর, আমাদের ট্রিটমেন্ট তো চলছে, প্লিজ দয়া করে নিচে গিয়ে এই ওষুধগুলো নিয়ে আসুন। ডক্টরের কথা মতো সাগর নিচে যায় ঔষধ নিতে। আর এইদিকে বাড়ি থেকে হসপিটাল বেশি দূরে না হওয়ায় জিশানও পৌঁছে যায় সেখানে। সাগর ঔষধ নিয়ে ফেরার সময় জিশানের সাথে দেখা। আরে সাগর, দেখি এখানে কেন তুমি? জিশান ভাই, কোথায় ছিলেন আপনারা? জানেন কত খুঁজেছি আপনাদেরকে। রাতারাতি কোথায় চলে গিয়েছিলেন? আসলে আদ্রিয়ান চলে যাওয়ার পর ওই রাতেই আমরা আমেরিকা চলে এসেছিলাম। যাই হোক, কে অসুস্থ? আসুন নিচে দেখুন কে অসুস্থ, তাহলেই বুঝতে পারবেন। চলুন এখন। এক প্রকার টানতে টানতে জিশানকে উপরে নিয়ে চলে যায় সাগর। জিশানও কিছু না বলে চলতে থাকে, কিন্তু উপর গিয়ে আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে যায় জিশান। আদ্রিয়ান? কি হলো? তুমি পেশেন্টের নাম জানলে কিভাবে? চিনো তুমি ওকে? চিনবো না কেন? এ যে আমাদের আদ্রিয়ান, আমাদের নৌসির আদ্রিয়ান। কি বলছো এসব? তুমি তো বলেছিলে সে মারা গেছে, তাহলে এখন কিভাবে কি? আমিও তো বুঝতে পারছি না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সব পরে জানা যাবে, আগে নওশিকে ফোন করি, বলেই বেরিয়ে যাই আমি। হ্যালো নওশি, কোথায় তুমি? কি করছো? জয় আর নিলয় কোথায়? জয় ভাই তো অফিসে, আমি আর নিলয়ও অফিসের জন্য বের হব। অফিসে যেতে হবে না, নিলয়কে নিয়ে এখনই হসপিটালে চলে আসো, আর অনন্যাকে বলো জয়কে নিয়ে আসতে। ঠিক আছে, কিন্তু কেন ভাবি? সারপ্রাইজ ডিয়ার ননদিনী, তাড়াতাড়ি চলে এসো। বড় ভাবির কথা শুনে কলিজা কেঁপে ওঠে নওশির। না জানি কি অপেক্ষা করছে তার জন্য। ভাইয়া ঠিক আছে তো? ধুর, এত ভাবার সময় নেই। নিলয়কে নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছানোর পরেই নওশির হৃৎপিণ্ডের কম্পন বাড়তে থাকে। বড় ভাবি কিছুই বলছে না, সবাই আসলেই বলবে। সবার মুখ ভার। কিছুক্ষণের মধ্যেই জয় আর অনন্যা চলে আসে। আমি যেটা বলতে চাচ্ছি তার জন্য সবাই নিজেকে শক্ত করে নাও, কারণ সহ্য নাও হতে পারে। ভাবি, কি হয়েছে বলবেন তো? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে যে বলি বুঝতে পারছি না। তোমাদের ভাইও চুপ করে আছে, তোমরা কিভাবে নেবে বুঝতে পারছি না। ভাবি, ভয় না দেখিয়ে বলে ফেলুন কথাটা। আসলে কথাটা হলো, আদ্রিয়ান বেঁচে আছে, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। কথাটা যেন কেউই বিশ্বাস করতে পারছিল না। নওশি তো এক প্রকার দৌড়ে ভিতরে চলে গেল। তার আদ্রিয়ান পড়ে আছে, চোখ দুটো যেন স্তব্ধ হয়ে আছে। কিন্তু আদ্রিয়ানকে জীবিত দেখে নওশির কেমন রিয়াক্ট করা উচিত সে বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণ পর সবাই রুমের মধ্যে আসলো, সাথে সাগর আর আরশিও। আসলে সাগরের অবস্থা যতটা না খারাপ, তার চেয়ে ওর বেঁচে থাকার ইচ্ছা শক্তি কম, তাই আমাদের উচিত ওর ইচ্ছা শক্তিকে ফিরিয়ে আনা। কিন্তু এসব কিভাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন তো আদ্রিয়ান আমাদের সামনে। আমি বলছি পুরো ব্যাপারটা। আসলে ওই দিন ওখান থেকে আদ্রিয়ানকে নিয়ে আমি হাসপাতালে যাই, কারণ আমি মানতে পারিনি ও চলে যাবে এভাবে। ডাক্তাররা অনেক চেষ্টা করে ওকে বাঁচাতে পারলেও এই অবস্থা হয় ওর। তোমাদের অনেক খোঁজার পরেও পাইনি, আর এতদিন আসি ওকে দেখে রেখেছে।
আচ্ছা, তোমরা যদি কিছু মনে না করো, একটা কথা বলছি। আদ্রিয়ানকে বাসায় নিয়ে ট্রিটমেন্ট করে ও তাড়াতাড়ি সুস্থ হবে। সে আর বলতে, আমি সবকিছু ব্যবস্থা করে নিচ্ছি। সাগর আর আশিওর সাথে চলো আমাদের। কথা শেষ করে সবাই চলল বাড়ির উদ্দেশ্যে, কিন্তু নিলয় ভাবছে অন্য কথা। বাচ্চারা এসব মেনে নেবে কিভাবে? কারণ তারা তো ছোট থেকে ওকেই বাবা বলে মেনে এসেছে। আদ্রিয়ানের বেঁচে থাকাটা একদিকে যেমন ওকে আনন্দ দিচ্ছে, সাথে টেনশনও বাড়ছে। কি করে সামলাবে সব কিছু? ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায় তারা। টিং টিং কলিং বেলের শব্দ হবার সাথে সাথেই কাজের লোক এসে দরজাটা খুলে দেয়। নোয়া ড্রয়িং করতে ব্যস্ত থাকলেও আয়ান ছুটে চলে আসে। মামু, এরা কে গো? চিনলাম না। এটা তোমার একটা আঙ্কেল আর আন্টি, বাংলাদেশ থেকে এসেছে। অল আর বেঙ্গলি পিপল। আর ওইটা কে চেয়ারে এভাবে বসে আছে? উনি তোমার আরেকটা আঙ্কেল। অসুস্থ তো, পরে কথা বলবে, অনেক মজা করবে। আমার কারোর দরকার নেই, তুমি আছো তাতেই হবে। চলো এখন হোমওয়ার্ক করায় দিবা। বাবুকে কিছু বলতে দিল না কেন নিলয়? ঠিকই তো করেছে। দেখ, এতদিন ওরা নীলাকে বাবা বলে জেনেছে। এখন যদি জানে সব আলাদা, তাহলে মানতে পারবে না। ওরা অনেক ছোট। ঠিক বলেছ। নিয়তি যে ওদের সাথে কি খেলা খেলছে সেই জানে। সকাল থেকেই পুরো বাড়ি সাজো সাজো রব। আর হবে নাই বা কেন? বাড়িতে যে দুটো বিয়ে হচ্ছে তাই সকলেই খুব ব্যস্ত। আরশি আর নওশি পার্লারে গেছে সাজতে। অন্যদিকে নিলয় আর আদ্রিয়ান তৈরি হচ্ছে। ঠিক এমন সময় পাপাই, বলো বেটা। তুমি আর নতুন পাপাই তো আন্টি আর মাকে বিয়ে করেছো, তাই না? কেন বেটা? বড় মামুর মামি আছে, ছোট মামুর মনি আছে, তোমরাও বিয়ে করেছো। তাহলে আমার বউ কোথায় পাপাই? আমি বিয়ে কবে করব? কাঁচতে থাকে নিলয়, কারণ তার কাছে এসব প্রশ্নের কোনো উত্তর নেই। কি বলবে সে? ও পাপাই, বলো না কি করব? আমার বউ কোথায়? আমার বউ কোথায়? আমি কবে বিয়ে করব? দেখো বাবা, আমরা বিয়ে করছি কারণ আমরা বড় হয়ে গেছি। কিন্তু তোমার তো মাত্র 6 ইয়ার্স ওল্ড। তোমার যখন 26 হবে তখন সুন্দর একটা মেয়ের সাথে তোমার বিয়ে দেব। কিন্তু তার আগে পড়াশোনা করে ভালো মানুষ হতে হবে তোমাকে। পড়াশোনা শেষ করলে আমার বিয়ে দেবে তো? প্রমিস? হ্যাঁ রাজামশাই, অবশ্যই দেব। একদম চিন্তা করবে না, কেমন? সত্যিই বলে, যতই বাবার মতো 1000 জন থাকুক না কেন, বাবা শুধু বাবাই হয়। কথা শেষ হবার আগেই নিলয় আর আদ্রিয়ানের ডাক পড়ল, কারণ বউয়েরা চলে আসছে, সাথে উকিলও আসছে, তাই তাদের নামতে হলো। নিচে নামতে নামতে আদ্রিয়ানের নজর নওশির উপরে পড়ল। এত বছর পর আদ্রিয়ান যেন আবার নতুন করে সেই জঙ্গলি বিড়ালটার প্রেমে পড়ল। গাঢ় লাল রঙের পোশাকে যেন তার সৌন্দর্যের মাধুর্য কয়েক গুণে বেড়ে গেছে। নামতে নামতে সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিল আদ্রিয়ান, কিন্তু নিলয় সামলে নেয়। সকলে একসাথে হেসে ওঠে। অবশেষে সকল ইসলামিক নিয়ম মেনে রেজিস্ট্রি পেপারে সাইন করে ঘরোয়াভাবে বিয়ে হয়। আদ্রিয়ান বলে দেশে ফিরে নিলয়দের বিয়ে আবার ধুমধাম করে দেবে। রাতের বেলা সকলে অনেক ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়লেও জেগে থাকে 8টি চোখ, কারণ তাদের চেয়ে আজকে ঘুমোলে চলবে না। আরশি, জানো আজ আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। যেমন? সব সময় ভাবতাম এমন কেউ থাকবে যে আমাকে অনেক ভালোবাসবে। আজ সে স্বপ্ন সার্থক। তাই? তবে এটা রোম্যান্স টাইম। বলেই নিলয় জড়িয়ে নেই আরশিকে। অন্যদিকে জানো আদ্রিয়ান, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। মনে হয় ঘুম ভাঙলেই সব শেষ হয়ে যাবে। কখনো ভাবিনি আবার দেখা হবে। আল্লাহ চাইলে কি না হয় বলো। ঠিক, হয়তো অনেক পুণ্য করেছিলাম, তাই আবার আল্লাহ তোমাকে ফিরিয়ে দিল। আচ্ছা,
দেশে ফিরে সবার আগে কোথায় যাবে? রাঙামাটির দেশে, যেখান থেকে এই জীবনের শুরু হয়েছিল, ওইখানে। আচ্ছা ঠিক আছে। আরে এখন তো একটু আদর করতে দাও, পরেরটা পরে হবে। কাছে আসো। এই যে, আরও কি খুঁজেন? আমি ভালো মেয়ে, আর কিচ্ছু দেখিনি। তবে শুনেছি নিলয় আর আরশির একটা মেয়ে হয়েছে, আর আয়ান আগেই বলে রেখেছে ওকে বিয়ে করবে। তবে নোয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। আমি আর আদ্রিয়ান আর কোনো বাবু নিইনি, কারণ দেশের জনসংখ্যা এমনিতেই অনেক বেশি।